বন্যার পানি কমলে দৃশ্যমান হচ্ছে ভয়াবহতা। মৃতের সংখ্যা বেড়ে 54, এখনও পানিবন্দী 10 লাখের বেশি পরিবার। খাদ্য ও বাসস্থান সংকটে দুর্গতরা। টিএসসিতে গণত্রাণ কর্মসূচিতে সবার অংশগ্রহণ দেখে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ বাড়িঘর সংস্কারের উদ্যোগ বিএনপি। জাতিসংঘের মাধ্যমে গুমের তদন্ত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি মির্জা ফখরুলের আহ্বান। দ্রুত দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি স্বজনদের। এবং শেখ হাসিনার পতনের পর দলীয় সিন্ডিকেট নেই বাজারে। স্থিতিশীল রাজধানীর নিত্যপণ্যের বাজার। বন্যার অজুহাতে দাম না বাড়ানোর তাগিদ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাবশিরা লিজা। এবার বিস্তারিত। পানি কমার সাথে সাথেই দৃশ্যমান হচ্ছে বন্যার ভয়াবহতা। মানবিক সংকট তৈরি হচ্ছে দুর্গত এলাকায়। ঘর বাড়ি হারিয়ে বন্যাক্রান্ত লাখ লাখ মানুষ মানবেতর জীবনযাপন করছে। বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 54 জন। এখনও পানিবন্দী 10 লাখেরও বেশি পরিবার। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, খাবার এবং বাসস্থানের তীব্র সংকট। বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন আফরিন পপি। পরশুরাম ও ফুলগাজীতে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ফেনী সদর, ছাগলনাইয়া, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলায় পানিবন্দী মানুষের দুর্ভোগ বেড়ে গেছে। পুরো জেলায় স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ। প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ সামগ্রী পৌঁছানোর দাবি বন্যার্তদের। লক্ষ্মীপুরে এখনও বন্যায় প্লাবিত জেলা সদর, রামগঞ্জ, চন্দ্রগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলা। পানিবন্দী প্রায় 8.5 লাখ মানুষ। রাস্তাঘাট, ফসলি জমি, ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরের ভিতরে পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে বন্যার্তরা। বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও বাসস্থানের সংকটে দিশেহারা বানভাসীরা। কুমিল্লায় গোমতী সহ বিভিন্ন নদ নদীর পানি কমতে শুরু করলেও পানির উচ্চতা বাড়ছে বুড়িচং, ব্রাহ্মণপাড়া ও মনোহরগঞ্জে। নতুন করে প্লাবিত হচ্ছে কুমিল্লার দেবিদ্বার, মুরাদনগর, হোমনা ও তিতাস উপজেলার নিচু এলাকা। দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী এলেও তা অপ্রতুল। যারা ত্রাণ নিয়ে আসেন তারা একটু লোকালের দিকে যান। লোকালের মানুষগুলো খুব কষ্ট করতেছে। টাইপের খাবার এবং হচ্ছে যে উড স্যালাইন অথবা পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট যদি হয়, এইটাই আমাদের জন্য এই মুহূর্তে বিশেষ সহায়তা হবে। বাড়িতে খাবার পৌঁছে দেওয়া, মানুষকে উদ্ধার করা, এই সমস্ত কাজগুলো আমরা পরিচালনা করে থাকি। মিরসরাইয়ে বন্যার পানি নেমে গেলেও দেখা মিলছে ক্ষতচিহ্নের। আশ্রয় কেন্দ্রে এখন অবস্থান করছেন অন্তত 10,000 মানুষ। মিরসরাই উপজেলার করেরহাট, হিঙ্গুলি, দুর্গাপুর ইউনিয়নের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বন্যা পরবর্তী পুনর্বাসন নিয়ে শঙ্কায় ক্ষতিগ্রস্তরা। আর আলমারি টারবাইন আছে, 2-3 এগুলো নষ্ট হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। এখন সরকারের পক্ষ থেকে আমরা যেটা চাইতেছি সেটা হলো আমাদের এখানে নিম্ন আয়ের যে সমস্ত মানুষগুলো আছে এদেরকে যদি কিছু সহযোগিতা করা হয় তাহলে আমরা কোনোরকম স্বাভাবিক জীবনে ফিরতে পারি না। ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে, ফসলের যে ক্ষয়ক্ষতি হয়েছে, এগুলোর জন্য একটু পুনর্বাসনের কিছু ব্যবস্থা যদি করে। চাঁদপুর জেলার শহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলার বন্যার পানি বাড়লেও ফরিদগঞ্জে সেচ প্রকল্পের বেড়ি বাঁধ থাকায় জলাবদ্ধতা কিছুটা কমেছে। প্রতিদিনই বাড়ছে পানি, সাথে সাথে তলিয়ে যাচ্ছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। বন্যার পানিতে আমরা অনেক কষ্টে আছি এবং আমাদের বাড়িঘর দুয়ার ডুবে গেছে। একদিন আসছিল, আইসাছে আর মুড়ি দিয়ে গেছে, আর কেউ কিছু দেয়নি এবং এই পর্যন্ত আমাদের কোনো খোঁজখবর রাখেনি। আমরা অনেক কষ্ট পাইতেছি। বন্যা কবলিত এলাকায় দুর্গতদের উদ্ধার, চিকিৎসা ও ত্রাণ সহায়তার কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সর্বস্তরের মানুষ। আফরিন পপি, মোহনা সংবাদ। বন্যা পরিস্থিতি উন্নতি হলেও ফেনী শহর এবং গ্রামাঞ্চলের বিস্তীর্ণ এলাকা এখনও পানিতে তলিয়ে আছে। খাদ্য, বাসস্থান, সুপেয় পানি এবং গ্যাস ও বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত জনজীবন। সার্বিক অবস্থা জানাচ্ছেন সহকর্মী তোফায়েল নিলয়। ফেনীর বন্যার পরিস্থিতি আসলে পানি নামার সাথে সাথে আসলে ফুটে উঠছে আসলে ক্ষয়ক্ষতির চিত্র। আমার পিছনে আসলে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, আসলে এটি একটি কোনো একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের মতো যে পরিস্থিতি, সেটি কিন্তু এই মুহূর্তে এখানে দেখা যাচ্ছে। আসলে এটি যুদ্ধ বিধ্বস্ত বা কোনো সিডর বা সাইক্লোনে আক্রান্ত এমন দৃশ্য না। এটি হচ্ছে ফেনীর ফুলগাজী, পরশুরাম, ছাগলাইয়া যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বেড়িবাঁধের যে উজানের পানির ঢলে যে বাঁধগুলো ভেঙে সেই দৃশ্য আসলে এটি। এখানে আসলে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আসলে সড়কগুলো এত পরিমাণ ভেঙেছে, এত পরিমাণ গভীরতা সৃষ্টি হয়েছে যে মানুষ
হাঁটা চলাফেরা করতে অনেকের কষ্ট হচ্ছে। শুধু মানুষের যে যাতায়াতের যে দুর্ভোগ সেটি কিন্তু চরম আকার ধারণ করেছে। এটি আসলে যে দৃশ্যটি হচ্ছে ফেনী ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের জগৎপুর গ্রামের এই দৃশ্য। আসলে এই দৃশ্যটি শুধু এই জগৎপুর গ্রামে নয়, এটি পুরো ফুলগাজী উপজেলার বেশ কিছু অঞ্চলেই কিন্তু এই ধরনের চিত্র আসলে এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি আসলে জানিয়েছেন। আসলে তিনি জানিয়েছেন যে এখানকার যে চিত্র সেটি আসলে খুব দ্রুত সময়ের মধ্যে সংস্কারের জন্য আসলে স্ব দপ্তরগুলোকে নির্দেশনা দিয়েছেন, এমনকি সেই নির্দেশনায় আসলে এখনো পর্যন্ত মাঠে যে তাদের যে কার্যক্রম সেটি এখনো চলমান রয়েছে। তবে এখানকার যে মানুষের যাতায়াত সেটি আমরা দেখেছি যে জগৎপুরের প্রায় মুহুরী নদীর সীমানাবর্তী আসলে যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেসে গেছে আসলে সেটির প্রায় 1.5 কিলোমিটারের মধ্যে প্রায় 17টি পয়েন্টে ভেঙে আসলে এখানকার মানুষের বাড়ি ঘর আসলে ফসলি জমি সহ আসলে বেশ কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানকার মানুষের আসলে দেখেছি যে পরিমাণ ক্ষতি হয়েছে সেই পরিমাণ ক্ষতি আসলে আগামী 50 বছরে আসলে সেটি পোষায় উঠবে কিনা আসলে সেই দুশ্চিন্তা রয়েছে এখানকার মানুষ। আসলে এখানকার মানুষের ব্যবসা প্রতিষ্ঠানও আসলে আপনাকে দেখানোর চেষ্টা করছি যে এখানে যে নদী তীরবর্তী মানুষরা আসলে ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে আসলে সেখানে তাদের জীবিকা নির্বাহ করতো সেগুলো কিন্তু ইতিমধ্যে আসলে একেবারেই নষ্ট হয়ে গেছে। তবে তাদের এই যে চিত্রগুলো আসলে যে করুণ চিত্র বা যে মানবিক যে চিত্র সেটি কিন্তু এখন আস্তে আস্তে ফুটে উঠছে। তারা তাদের যে জীবন আসলে বলা যায় যে এখন কিভাবে পার করবে সেটা নিয়ে আসলে অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। তো এই ছিল আমার কাছে ফুলগাজী থেকে বন্যার সর্বশেষ তথ্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ সংগ্রহে অভূতপূর্ব সাড়া মিলছে। টিএসসিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দেয়া ত্রাণ সামগ্রীতে উপচে পড়েছে ভাণ্ডার। মানুষের ব্যাপক অংশগ্রহণে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। মানুষের এই জাগরণ এবং ঐক্যে কেউ যাতে ফাটল ধরাতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা। রেজা খানের প্রতিবেদন। দেশের পূর্বাঞ্চলীয় 11 জেলায় আকস্মিক বন্যায় পানিবন্দী হয়ে পড়েছে 50 লাখেরও বেশি মানুষ। এদের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কন্ট্রোল রুম খুলে গণমানুষের কাছ থেকে ত্রাণ সংগ্রহের মাধ্যমে তা দুর্গত এলাকায় বিতরণ করে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। কোন ধরনের সহযোগিতা করলে আমাদের পুনর্বাসনটা সঠিক পন্থায় হবে সেটা আমরা চেষ্টা করতেছি। এবার আমরা কাজ করার সুযোগ পেয়ে আমরা নিজেরা অনেক খুশি। লাইনে দাঁড়িয়ে হাতে হাতে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন সব বয়সী মানুষ। ঢাকার বাইরে থেকে এসেও কাজ করছেন অনেকে। আমাদের কানাইপুর ইউনিয়ন ফরিদপুর জেলা আমরা সবাই মিলে একটা উদ্যোগ নিয়েছি। নগদ টাকায় আমাদের ছাত্র সমাজের ব্যানার থেকে আমরা টিএসসিতে দান করলাম 2,21,350 টাকা। যারা বন্যায় কষ্ট পাচ্ছে তাদের জন্য আমি কাজ করছি। ত্রাণ সংগ্রহের এমন নজির আগে আর দেখা যায়নি বলে জানান কেউ কেউ। মানুষের স্বতঃস্ফূর্ত দানে উপচে উঠেছে ভাণ্ডার। ছাত্র সমাজের সাথে বন্যার সাহায্যের জন্য সেবার জন্য আসছি আমি। মানব কল্যাণে কখনো বাবা মারা বাধা দেয় না আমার মতে। অনেকে গাছের তলে আছে, আমরা সবাই যেন তাদের সাহায্যে আসতে পারি। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে মানুষের মধ্যে যে জাগরণ ও ঐক্য তৈরি হয়েছে তা ভাঙতে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে যে কোনো মূল্যে এই সংহতি ধরে রাখার তাগিদ দেন সংশ্লিষ্টরা। আমাদের এই ঐক্যকে জানি কোনোভাবেই বিনষ্ট করা না যায় এবং কোনো কোয়ার্টার জানি তার নিজস্ব স্বার্থকে উদ্ধার করার জন্য এর ভেতরে ঢুকতে না পারে। সমাজের বিত্তবান সহ সবাইকে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তারা। সমাজে যারা বিত্তমান ব্যক্তি আছে আমি সবাইকে অনুরোধ করব তারা যেন এখন এই মুহূর্তে যারা বিপদগ্রস্ত আছে তাদের সামনে যেন তারা মানবতার নজরে তাকায়। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। বন্যার্তদের মাঝে বিএনপি এ পর্যন্ত 10 কোটি টাকার ত্রাণ বিতরণ করেছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি আরও জানান, দলের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ তাদের বাড়ি ঘর সংস্কারেও উদ্যোগ নেওয়া হয়েছে। আর দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করেন, কিছু দুষ্কৃতিকারী চাঁদাবাজি এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। বন্যা কবলিত এলাকার মানুষকে সহযোগিতা করার লক্ষ্যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের পক্ষ থেকে পঞ্চম দিনের মতো নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী গ্রহণ অব্যাহত রয়েছে। ত্রাণ সংগ্রহ কমিটির
সংবাদ সম্মেলনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানান, বিএনপি ত্রাণ তহবিলে দলের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের ব্যাপক সাড়া মিলেছে। গত 5 দিনে বন্যা কবলিত এলাকায় 10 কোটি টাকার ত্রাণ সরবরাহ করা হয়েছে বলেও জানান তিনি। বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, পৌরসভা পর্যায়ে অর্থাৎ প্রতিটি ইউনিটকে এই ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিচ্ছেন। 10 কোটি টাকার ত্রাণ বিএনপির পক্ষ থেকে, বিএনপি পরিবারের পক্ষ থেকে জনগণকে দেওয়া হয়েছে। বন্যা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে সবার প্রতি আহ্বানও জানান বিএনপির এই নেতা। যাদের বাড়িঘর ভেঙে গেছে, যাদের গবাদি পশু ভেসে গেছে এবং যাদের আজকে খাদ্যদ্রব্য অথবা ধান চাল নষ্ট হয়ে গেছে, সেখানে আপনি দোকানপাট নষ্ট হয়ে গেছে এবং রাস্তাঘাট নষ্ট হয়েছে, সেই সমস্ত প্রত্যেকটাই আপনার আবার মেরামত করতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও সাজা বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচিতে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এ সময় দেশের গুণীজনদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বেগম খালেদা জিয়ার মামলা, তারেক রহমান সাহেবের মামলা, মহাসচিবের মামলা সহ বিএনপি সহ বিরোধী দলের প্রায় 2.5 লক্ষ মামলার অধীনে 60 লক্ষ আসামি আছে। এদের মামলা যতক্ষণ প্রত্যাহারিত না হবে ততক্ষণ ধরে নিতে পারি এই সরকারের বড় দাগের কোনো কাজ এখন তারা সম্পূর্ণ করতে পারে। কিছু দুষ্কৃতিকারী এখনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেন দুদু। দুর্বৃত্তদের সমর্থন করার কোনো সুযোগ নেই। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের শীর্ষ নির্বাহী ভলকার তুর্ককে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছেন ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সেই সঙ্গে গত 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত বাংলাদেশে সহিংসতার যত ঘটনা ঘটেছে সেসবের আনুষ্ঠানিক তদন্তের অনুরোধও করেছেন তিনি। ভলকার তুর্ক এই আমন্ত্রণকে স্বাগত জানিয়েছেন। বাংলাদেশে আসার ব্যাপারে নিশ্চয়তা না দিলেও আনুষ্ঠানিক তদন্তের ইস্যুতে আশ্বাস দিয়েছেন তিনি। শুক্রবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে এসব তথ্য। জাতিসংঘের মাধ্যমে গত 15 বছরে সংগঠিত গুমের তদন্ত নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সঙ্গে গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর জন্য সরকারি ভাতা চালুর দাবিও জানান তিনি। শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে এক সমাবেশের আয়োজন করে বিএনপি। বিস্তারিত জানাচ্ছেন তানজিদ ভুইয়া। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে রাজধানীর নয়াপল্টনে বিএনপির এই সংহতি সভা। এ সময় গুমের শিকার বাবাদের সন্তানদের অবস্থা দেখে আবেগতাড়িত হয়ে পড়েন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় দলটির নেতা ও স্বজনরা তাদের গুমের কথা বলে জড়িতদের দ্রুত বিচার দাবি করেন। পাশাপাশি ইলিয়াস আলী সহ নেতাকর্মীদের যত দ্রুত সম্ভব ফিরিয়ে দেওয়ার কথা জানান। বিচার করা, সুতরাং আইন সংশোধন করে হোক, আন্তর্জাতিক ধারা আইন প্রয়োগ করে হোক এবং কমিশনের মেয়াদ বৃদ্ধি করে হোক, যেভাবেই হোক এই গুমের বিচার আমরা চাই। আল্লাহর কাছে যেন তোমাকে আমরা ফেরত পাই বন্ধুরা আমার। আমরা সেই নেতার সৈনিক, সেই তারেক রহমানের সৈনিক, এই কথা শোনার পরে রাজপথে নামতে এক সেকেন্ডের জন্য কখনো আমরা ভয় পাই নাই বন্ধুরা আমার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ ছাত্র আন্দোলনের সব শহীদদের স্বীকৃতি দেওয়ার উপর জোর দেন। রাষ্ট্রীয়ভাবে এই পরিবারগুলোকে স্বীকৃতি দেওয়া হোক, রাষ্ট্রীয়ভাবে তাদের পাশে দাঁড়ানোর, এই পরিবারগুলোর আগামী দিনে তাদের পাশে দাঁড়ানোর স্বীকৃতি দেওয়া হোক। এরা নতুন যে মুক্তিযুদ্ধ হয়েছে, দ্বিতীয়বার যে স্বাধীনতা হয়েছে, এরা হচ্ছে এই স্বাধীনতার মূল সৈনিক। সালাউদ্দিন আহমেদ বলেন, গুমের সঙ্গে জড়িতরা এখনো ধরা ছোঁয়ার বাইরে, যা উদ্বেগ ও উৎকণ্ঠার কারণ। চূড়ান্ত বিজয় এখনো অনেক দূরে। যেদিন গণতান্ত্রিকভাবে
নির্বাচিত একটি জাতীয় সংসদ করবে, গণমানুষের জন্য আকাঙ্ক্ষিত সকল সংস্কার করে একটি প্রকৃত সাম্যের ভিত্তিতে বৈষম্যহীন অসাম্প্রদায়িক প্রকৃত আইনের শাসনের গণতান্ত্রিক রাষ্ট্রটি নির্মাণ হবে। সেই দিন আমাদের বিজয় অর্জিত হবে। এ সময় দলটির মহাসচিব গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর জন্য সরকারি ভাতা চালুর দাবি জানান। এখনো দেশে বিদেশে ষড়যন্ত্রের অভাব নেই, অপেক্ষা করে আছে কখন সুযোগ পাবে, সেই সুযোগে তারা এই স্বাধীনতাকামী মানুষের উপরে আঘাত করবে। তাই আজকে ঐক্য গণমানুষের যে তৈরি হয়েছে সেটাকে আরো সুদৃঢ় করতে হবে। এখনো জনগণের মুক্তির লড়াই শেষ হয়ে যায়নি বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হতে পারে, তার জন্য আমরা কাজ করতে সক্ষম হব। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে গুমের শিকার হওয়াদের তালিকা তৈরির পাশাপাশি দোষীদের দ্রুত শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্বজনরা। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মায়ের ডাক নামে একটি সংগঠন। মানববন্ধনে সচেতন নাগরিকরা জানান, প্রতিটি গুমের সুষ্ঠু তদন্ত, আয়না ঘরের সঙ্গে যারা জড়িত তাদের বিচার নিশ্চিত করতে হবে। তানজিদ ভুইয়ার আরেকটি প্রতিবেদন। লেখক, শিক্ষক, আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে মায়ের ডাকের এই মানববন্ধন কর্মসূচি। এ সময় গুমের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। সেই সঙ্গে ভুক্তভোগী পরিবারগুলোর যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানায় সংস্থাটি। শেখ হাসিনা ফ্যাসিস্ট রেজিমের যারাই ছিলেন এর সাথে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে যথাযথ সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে এবং সেটার জন্য যা করা প্রয়োজন কমিশনের জন্য আমাদের মনে হয় যে প্রক্রিয়াটা তারা নির্দিষ্ট করবেন আমাদের সামনে আনবেন। সচেতন নাগরিকরা জানান, প্রতিটি গুমের সুষ্ঠু তদন্ত, আয়নাঘরের সঙ্গে যারা জড়িত তাদের বিচার নিশ্চিত করতে হবে। আপনারা কিন্তু সত্যের বাহক হতে পারেন। আপনাদের কাছে আমাকে খারাপ লাগবে আপনাদের, আমি জানি, কিন্তু আমি এই সুযোগটা ছাড়বো না। নিয়ে তার রাজনৈতিক সহযোগী, সামরিক সহযোগী এবং তার যতগুলো সহযোগী সবাইকে চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় আনেন। কারণ জননিরাপত্তার নামে জনবিরোধী কোনো আইন শৃঙ্খলা বাহিনী অস্ত্র হাতে রাস্তায় থাকতে পারবে না। এবং পরিশেষে বলতে চাই যে এই সকল সংস্কার করতে গিয়ে আপনারা পাহাড়কে ভুলে যাবেন না। আয়নাঘরের যে বিভৎসতা এবং বিচারহীনতার যে প্রচলন সৃষ্টি হয়েছিল তার নিন্দাও জানান তারা। আমি কোনো পলিটিক্সই করি না, আর তারা আমাকে বলছে রাষ্ট্র জঙ্গি, এবং সেই টর্চার সেলটা তারা মুসলমান জঙ্গিদের নামে ভালোই চালিয়ে গেছে ব্যবসা। যাদের ক্ষমতা ছিল এই ব্যাপারে কোনো প্রতিকার দেওয়া, সত্য উদ্ঘাটন না করতে পারলেও সে ব্যাপারে অন্তত একটু এগিয়ে যেতে পারত। মানববন্ধনে অংশ নিয়ে সবাইকে এক হয়ে একটি মানবিক রাষ্ট্র গড়ার উপর জোর দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি। আমাদেরও যেতে হবে উন্নত বাংলাদেশ গড়তে চাইছি, নতুন বাংলাদেশ গড়তে চাইছি, এই সমস্ত মানুষকেও যাতে আমরা সেই বাংলাদেশের অন্তর্গত করতে পারি, সেটাই আমাদের আজকের শপথ। গুম প্রতিরোধ দিবসে নিশ্চয়ই এখন গুম প্রতিরোধ ঠিক বলবো না, কিন্তু এই ধরনের ঘটনা যেন আর না ঘটতে পারে তার জন্য যেমন সজাগ থাকবো, তার সাথে সাথে আমি যে কথাগুলো বললাম একটা মানবিক রাষ্ট্র গড়বার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করতে থাকি। বক্তারা আরো বলেন, গুমের ঘটনা যাতে আর কখনো না ঘটে সে বিষয়ে লক্ষ্য রাখার জোর দাবি জানিয়েছেন তারা। এই মায়ের ডাকের যে সংগ্রাম চলছে এই গুম হওয়া ব্যক্তিদের উদ্ধারের জন্য এবং তাদের পরিবারের যে তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য যে সংগ্রাম চলছে, এই সংগ্রাম চলবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। দেশের আওয়ামী লীগ সরকারের পতনের পর দলীয় সিন্ডিকেট আর নেই। তাদের অনুপস্থিতিতে বাজার আপাতত স্থিতিশীল। তবে বন্যা পরিস্থিতির সুযোগে যেন নিত্যপণ্যের দাম লাগামহীন না হয়ে পড়ে সেদিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ। এজন্য কার্যকরী ও স্থায়ী মনিটরিং ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ তাদের। এমআর আসাদের প্রতিবেদন। মোহাম্মদপুর টাউন হল বাজারের দোকানি মোহাম্মদ আলমগীর চাল, ডাল, আলু, পেঁয়াজ, ভোজ্য তেল সহ নিত্যপণ্যের দোকান তার। বাজার পরিস্থিতি নিয়ে কথা হয় তার সঙ্গে। আগে যেমন একটা ভাবতো, যেমন একজন একটা আটকে একটা সিন্ডিকেট করতো, যেমন দেখলো বড় একটা নেতার পিছিয়ে একটা অনেকে সিন্ডিকেট থাকতো যে ভাই আমার এত টাকা দিবি, দিলে মানে এই টাকা রেট বাড়াবি, কিন্তু না, এখন ওরকম কিছু নাই। একটা দল পিছিয়ে একটা লোক থাকতো, এখন কেউ কোনো লোক নাই।
এখন কেউ বাড়ালেও একটা চিন্তা ভাবনা করে বাড়াবে। দেশের বন্যা পরিস্থিতি বাজারে প্রভাব ফেলতে পারে, এজন্য সংশ্লিষ্ট প্রশাসনকে নজরদারি বাড়ানোর পরামর্শও তার। বন্যার কারণে একটু প্রভাব পড়তে পারে, তারপর যদি সংশ্লিষ্ট মহল যদি একটা উদ্যোগ নেয় যে না আমরা বাড়াবো না, আমরা সুন্দরভাবে একটা যেই পরিস্থিতি একটা কঠোর পদক্ষেপ নেয়, তাইলে আমার মনে হয় যে বাড়বে না। এদিকে চিনির বাজার নিয়ে ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা। কালোবাজারের প্রভাবকেই এজন্য দায়ী করছেন তারা। চিনি ও খাদ্য কর্পোরেশনের যে চিনিটা বাজারে আমরা দেখতে পাচ্ছি সেটা এক এক জায়গায় একরকম দাম। আমি ওদের ওয়েবসাইটে দেখলাম 112 টাকা কেজি এবং বাজারে বিক্রি হচ্ছে 170 টাকা। 170 টাকা বিক্রি হচ্ছে চিনি খাদ্য কর্পোরেশনের সিল দেয়া। এটা একটা সিন্ডিকেট। এই চিনিটা বাজার থেকে বাইরে তারা কিনে ওই প্যাকেটটা তারা কালোবাজারের মাধ্যমে ভোক্তাদের কাছে টাকা হাতিয়ে নিচ্ছে। ফেসবুক, ইউটিউব, খবরে যেসব টেলিভিশনের খবরে যেসব জিনিসপত্রের দাম কম শুনি সেটা বাজারে বাস্তব না। আপনার 1 কেজি পেঁয়াজ কিনলাম 130 টাকা, ছোটো একটা রুই মাছ কিনলাম 500 টাকা কেজি, তারপরে কিছু তরকারি কিনলাম তরকারি 60, 70, 80 টাকা নিচে কোনো তরকারি নেই। বন্যা দুর্গত এলাকায় ত্রাণের চালের চাহিদা বেড়েছে, সঙ্গে বেড়েছে দামও। এই দুইটা চাল দাম বাড়ছে, একটু চাপ দিছে ত্রাণের চাল, এই জন্য মনে হয় আমার মনে হচ্ছে অন্যান্য চাল সব এক দামে আছে। 1 কেজির বেশি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে 1600 টাকায়। সরবরাহ কম থাকায় অন্য মাছের দামও কিছুটা বেশি। অন্য মাছের দাম একটু বাড়তি, মাছ বুঝে যে সাগরে আবার পানির চাপ কম পড়বো, এই আবার যাইব যা মাছ একটু বেশি দাম কমে যাবে। 2 কেজি হলে 360, 3 কেজি 420, 4 কেজি 460 রুই মাছ। আর কাতলা মাছ বড় কাতলা আছে 500, 450, 5 কেজি 5.5 কেজি। তবে গরু, খাসি, মুরগির মাংসের বাজার রয়েছে আগের মতোই। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত কৃষির পুনরুদ্ধারে কাজ শুরু করেছে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে কৃষককে বিনামূল্যে বীজ চারার পাশাপাশি বিভিন্ন উপকরণের খরচও দেয়া হবে তাদের। এ কারণে পানি নেমে যাওয়ার পর উপজেলা কৃষি অফিসে ক্ষয়ক্ষতির তথ্য দিতে কৃষকদের পরামর্শ দিয়েছেন গবেষকরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত কৃষি, ডুবেছে ফল, ফসল, সবজির মাঠ। বন্যায় চট্টগ্রামে 58,491 হেক্টর, কক্সবাজারে 13,162, নোয়াখালীতে 43,601, ফেনীতে 38,074 ও লক্ষ্মীপুরে 41,417 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এর মধ্যে আমনের বীজতলা ছিল 14,441 হেক্টর, আবাদকৃত আমন ছিল 1,30,544, বোনা আমন ছিল 3,240 হেক্টর জমিতে। এছাড়া 25,891 হেক্টর জমিতে আউশের আবাদ এবং অবশিষ্ট জমিতে বিভিন্ন সবজির চাষ করা হয়েছিল। বন্যা কবলিত এলাকাগুলোতে এভাবেই বিপর্যস্ত হয় কৃষি ও কৃষক। ধান, গম, তারপরে পাট, এইসব জিনিস নষ্ট হয়েছে। এখনকার সিজনে সবজি সব বেশি গেছে, ওই সাইডে সম্পূর্ণ সবজি চাষ করে। বন্যা পরবর্তী সময়ে কৃষকদের বীজ ও চারা বিনামূল্যে সহায়তা দিতে কাজ শুরু করেছে দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলো। তারা বিভিন্ন প্রকার ধানের চারা ও শীতকালীন বিভিন্ন সবজি চারা উৎপাদন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে কৃষকের কাছে পৌঁছে দেবে। তাদের কাছে এখন কিন্তু বীজ নাই, সার নাই, অর্থনৈতিক অবস্থা খারাপ। আমরা যেটা চিন্তা করছি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অথবা ডিএর মাধ্যমে হেল্প নিয়ে আমরা চেষ্টা করছি। কিছু কিছু জায়গায় দেখা যাবে যে উইন্টার সিজনে ইরিগেশনের জন্য টেকনিক লাগবে, অথবা জমি তৈরি করার জন্য তার পাওয়ার টিলারের খরচ আছে। এই টোটাল জিনিসগুলো সাপোর্ট কীভাবে দেওয়া যায় সেটা নিয়ে আমরা চিন্তা করছি। আর কৃষিতে প্রণোদনা দিয়ে মাঠ পর্যায়ে তদারকি না করলে কৃষক সুফল থেকে বঞ্চিত হবে বলেও মনে করছেন কৃষি গবেষকরা। ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশনের নেটওয়ার্ক কিন্তু একদম ঢাকা থেকে বড় অফিস থেকে এক রুট লেভেল পর্যন্ত আছে। এই মাধ্যমে যদি তারা কৃষকের পর্যায়ে যদি তাদের তত্ত্বাবধানটা বাড়িয়ে দেয় এবং প্রণোদনাগুলো তাদের কাছে এনশিওর করে যে কৃষকের কাছে পৌঁছলে কিনা তদারকি করে, তাহলে কিন্তু কৃষক লাভবান হবে এবং তারা কৃষিকাজে ফিরে এসে আমাদের দেশে অর্থনৈতিক আবার চাকাকে সচল করতে পারবে। বন্যায় তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকার আমন ধানের বীজতলা, নষ্ট হয়েছে রোপা আমনের ক্ষেত। এ ধাক্কা সামলাতে পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই আবারও আমন ধানের চারা রোপণের পরামর্শ দেন কৃষি গবেষকরা। লেট হলেও আমন ধান লাগাতে পারবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।
স্বৈরাচার শেখ হাসিনা সরকার ক্ষমতাকে টিকিয়ে রাখতে ছাত্র জনতার উপর গুলি করে তাদেরকে হত্যা করেছে। বাংলার মাটিতে তাদের বিচার হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। গুম খুনের বিচার সহ প্রতিটি গুলির হিসেব নেওয়া হবে বলেও জানান তিনি। শুক্রবার রাজধানীর পল্লবীতে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে নিহত শ্রমিক দলের নেতা আসিফ মিয়ার পরিবারের খোঁজ খবর নেন তিনি। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তাও প্রদান করা হয়। যেভাবে আমাদের ছাত্র এবং জনতার উপরে গুলি করেছে এবং প্রত্যেকটি গুলির হিসাব নেওয়া হবে, রক্তের হিসাব নেওয়া হবে এবং প্রত্যেককেই আইনের আওতায় এনে আমরা বিচারের মাধ্যমে তাদেরকে বাংলার মাটিতে এবং বাংলাদেশের জাতি প্রত্যেকেই দেখবে যে কিভাবে স্বৈরাচারের শাস্তি দেওয়া হয় এবং তাদের বিচার করা হয়। ফুটবল। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে ভুটানে বাংলাদেশ দল। শুক্রবার দুপুরে দেশটির বিপক্ষে খেলতে থিম্পুর উদ্দেশ্যে পাড়ি জমায় কাবরেরার দল। সেখানে 5 সেপ্টেম্বরে হবে প্রথম এবং 8 সেপ্টেম্বরে হবে দ্বিতীয় প্রীতি ম্যাচ। এবারে 23 সদস্যের বাংলাদেশ দলে রয়েছে সদ্য সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়ন দলের 4 জন। এরা হলেন মিরাজুল ইসলাম, শাকিল আহাদ, রাব্বি হোসেন রাহুল এবং চন্দন রায়। প্রথম ম্যাচের আগে 5 প্র্যাকটিস সেশন পাচ্ছে বাংলাদেশ দল। শনিবার থেকে শুরু হচ্ছে অনুশীলন। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরো একবার। বন্যার পানি কমলে দৃশ্যমান হচ্ছে ভয়াবহতা। মৃতের সংখ্যা বেড়ে 54। এখনো পানিবন্দী 10 লাখের বেশি পরিবার। খাদ্য ও বাসস্থান সংকটে দুর্গতরা। টিএসসিতে গণত্রাণ কর্মসূচিতে সবার অংশগ্রহণ দেখে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ বাড়ি ঘর সংস্কারের উদ্যোগ বিএনপি। জাতিসংঘের মাধ্যমে গুমের তদন্ত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি মির্জা ফখরুলের আহ্বান। দ্রুত দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি স্বজনদের। এবং শেখ হাসিনার পতনের পর দলীয় সিন্ডিকেট নেই বাজারে। স্থিতিশীল রাজধানীর নিত্যপণ্যের বাজার। বন্যার অজুহাতে দাম না বাড়ানোর তাগিদ। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।